এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে বরফে ঢাকা মহাদেশ, এই অধ্যায়টি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো এই অধ্যায়টি পাঠ করলে আমরা কি জানবো না, এই অধ্যায়টি পাঠ করলে পৃথিবীর কুমেরু মহাদেশ কিংবা আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে বহু তথ্য জানা যাবে। এমনকি পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই মহাদেশের গুরুত্ব কতখানি আছে তাও স্পষ্ট হবে। তো চলো শুরু করতে। দেখো তোমাদের পাঠ্য বইয়ের শুরুতেই দেখো এখানে কি বলা আছে না, পৃথিবীর মানচিত্রে একেবারে দক্ষিণের সাদা রঙের অঞ্চলটা কি বলো তো। পৃথিবীর মানচিত্রে যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে দক্ষিণের সাদা রঙের যে অঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে কি, ওটা হচ্ছে একটা মহাদেশ। 1820 সালে প্রথম জানা যায় পৃথিবীর দক্ষিণ মেরুতে বা কুমেরু মেরুতে রয়েছে বরফে ঢাকা একটি বিশাল ভূখণ্ড। কত সালে জানা যায়? 1820 সালে দক্ষিণ মেরুতে বা কুমেরুতে রয়েছে একটি বরফে ঢাকা একটা বিশাল কি ভূখণ্ড। একসময় আন্টার্কটিকা, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত একসঙ্গে কি ছিল, প্যানজিয়ার কি অংশ ছিল। আর প্রায় 20 কোটি বছর আগে মহাদেশ সঞ্চরণের ফলে কি হয়েছে, প্যানজিয়া ভেঙে আন্টার্কটিকা কি দক্ষিণ মেরুতে চলে আসে। গ্রিক শব্দ আন্টার্কটিকার অর্থ কি, উত্তরের বিপরীত। শর্ট প্রশ্ন আসতে পারে, আন্টার্কটিকা কথার অর্থ কি? কথার অর্থ কি, উত্তরের বিপরীত। দক্ষিণ মেরুবিন্দু থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে প্রায় গোলাকার এই মহাদেশটাকে কুমেরু বৃত্তরেখা এবং কুমেরু মহাসাগর ঘিরে রেখেছে। আর আয়তনে পৃথিবীর পঞ্চম এই মহাদেশ। তাহলে এটা মনে রাখতে হবে, আয়তনে পঞ্চম মহাদেশ কোনটি না, এই আন্টার্কটিকা মহাদেশ। কত? 1,40,00,000 বর্গকিমি। তারপর আছে কি, ইউরোপ ও ওশিয়ানের থেকে বড়। পৃথিবীর উচ্চতম, শীতলতম, শুষ্কতম, দুর্গম মহাদেশ হচ্ছে কি, আন্টার্কটিকা। ক্যাপ্টেন স্কট স্ক্যালটন আমুন্ডসেন এই মহাদেশে এর একটা অঞ্চল খুঁজে পান। সারা বছরই 1 থেকে 2 কিমি কি পুরো স্থায়ী বরফে চাদরে ঢাকা থাকে। এই কারণে পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকা সাদা রঙে দেখানো হয় থাকে। আর তাই আন্টার্কটিকার আরেক নাম কি, সাদা মহাদেশ। তাহলে আন্টার্কটিকায় কত মানে প্রায় সারা বছরই প্রায় 1 থেকে 2 কিমি পুরো স্থায়ী বরফের চাদর ঢাকা থাকে বলে। আর পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রঙে দেখানো হয় বলেই আন্টার্কটিকা মহাদেশের কি আরেক নাম হচ্ছে সাদা মহাদেশ। দেখো আন্টার্কটিকা হচ্ছে কি বরফের রাজ্য। পুরো মহাদেশটাই কি একটা বিশাল উঁচু মালভূমি, যার উচ্চতা কত, 2000 থেকে 5000 মিটার। মহাদেশের পশ্চিম দিকের অংশটা সংকীর্ণ কিন্তু পূর্ব দিকের অংশটা কি প্রশস্ত। বহু সাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ মহাদেশটাকে ঘিরে রেখেছে। আর প্রশান্ত মহাসাগরের রস উপসাগরের তীরে মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি। প্রশ্ন আসতে পারে যে আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কি, মাউন্ট এরেবাস। আর ভিনসন ম্যাসিভ হচ্ছে কত, 4892 মিটার, যেটা আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে মাউন্ট এরেবাস, আর হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি ভিনসন ম্যাসিভ। এগুলো কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। বলছে বিশাল বিশাল হিমবাহ রয়েছে এই মহাদেশে। এদের মধ্যে হচ্ছে একটি হিমবাহ কি, ল্যাম্বার্ট হিমবাহ। ল্যাম্বার্ট হিমবাহ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। দেখো এখানে আন্টার্কটিকা মহাদেশের একটা চিত্র দেওয়া রয়েছে, বলছে আমাদের অভিযান কি না, আমরা যদি রস সাগরের তীর থেকে দক্ষিণ মেরু বিন্দু পর্যন্ত অভিযানের কল্পনা করছে কি না, মাউন্ট এরেবাসের উত্তপ্ত বাষ্প আর লাভা পেরিয়ে প্রথমেই পড়বে কি 3500 কিমি দীর্ঘ ট্রান্স আন্টার্কটিকা পর্বতশ্রেণী। এরপর বরফহীন উপত্যকা, প্রবল বাতাসে প্রায় 320 কিমি প্রতি ঘন্টায় ধাক্কায় হচ্ছে পর্বতের গায়ে কি বড় বড় পাথরের ক্ষয় হয়েছে। এর কিছু পরেই বার্ডমোর হিমবাহ। আর চারিদিকে কি বহুতল বাড়ি, সমান উঁচু বরফের স্তূপ। এখান থেকে দক্ষিণ মেরু পর্যন্ত চিরতুষার ক্ষেত্র কি অন্তরীণ বরফের শুধু রাজত্ব। দেখো মাউন্ট এরেবাস এখানে ছবি দিয়েছে, তারপরে বরফহীন উপত্যকা, তারপরে বার্ডমোর হিমবাহ, তারপরে আসছে দেখো বরফের স্তূপ, যেরকমভাবে ওই অভিযানটার কল্পনা করা হয়েছে। তারপরে আসতে দেখো বলছে চিরস্থায়ী বরফে ঢাকা এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল। সারা বছরই হিমশীতল আবহাওয়া, কনকনে ঠান্ডা বাতাস আর তুষার ঝড় চলে। শীতকালে তাপমাত্রা থাকে -40 ডিগ্রি সেলসিয়াস থেকে -75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। আর রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক এর সর্বনিম্ন তাপমাত্রা কত, -89.2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে রাশিয়ার গবেষণা কেন্দ্রের নাম কি, ভস্টক। এর তাপমাত্রা কত, -89.2 ডিগ্রি সেলসিয়াস। এটাই পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান। মনে রাখতে হবে, এই প্রশ্নটাও শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। তারপর বলছে মে আগস্ট মাসে 24 ঘন্টা অন্ধকার থাকে, আকাশে সূর্য দেখা যায় না। কোন মাসে আকাশ 24 ঘন্টা অন্ধকার থাকে? মে আগস্ট মাসে। আর এই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে কি সবুজ, নীল, লাল রংধনু রঙের মতো আলোর ছটা বা মেরুজ্যোতি দেখা যায়।
আর গ্রীষ্মকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে অবস্থা কিছুটা বদলায়, তাপমাত্রা কিছুটা বেড়ে যায়, -20°C পৌঁছায়। আকাশে 24 ঘন্টায় সূর্য দেখা যায় তখন, কিন্তু সূর্যের আলো বেশ বাঁকাভাবে পড়ে, তার বেশিরভাগটাই বরফে প্রতিফলিত হয়ে কি আবার ফিরে যায়, ফলে উষ্ণতা খুব বেশি বাড়তে পারে না। তারপরে এসে দেখো এবার আন্টার্কটিকার জীবজগৎ। আন্টার্কটিকার জীবজগৎ কি না, চিরতুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রধারে কোথাও সামান্য বরফ গলে গেলে কি হয়, মজ লাইকেন শ্যাওলা জন্মায়। আর আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা কি, পেঙ্গুইন পাখি। এর আগে আমরা প্রথম পৃষ্ঠাতেই তার ছবি দেখেছি পেঙ্গুইন পাখি। আর ভয়ঙ্কর ঠান্ডাতেই এরা অভ্যস্ত। চারপাশে সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি, সিল দেখা যায়। আন্টার্কটিকার সমুদ্র চিংড়িয়াত ক্রিলে ভর্তি। মাছ ক্রিল হলো কি পেঙ্গুইনের প্রধান খাদ্য। প্রশ্ন আসতে পারে পেঙ্গুইনের প্রধান খাদ্য কি? পেঙ্গুইনের প্রধান খাদ্য হচ্ছে কি ক্রিল, মাছ ক্রিল। দেখো এখানে সব হচ্ছে প্রাণীর ছবিগুলো দিয়েছে, সিল, অ্যালবাট্রাস, ক্রিল, তিমি। তারপরে দেখো এখানে বলছে পেঙ্গুইন উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে। প্রায় 17 রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। প্রশ্ন আসতে পারে আন্টার্কটিকায় কত রকম প্রজাতির পেঙ্গুইন আছে? 17 রকম। এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন সব থেকে বড়। এদের মধ্যে বড় কোনটি? এম্পেরর পেঙ্গুইন। প্রায় কত ফুট লম্বা? প্রায় 4 ফুট লম্বা, আর ওজন হচ্ছে প্রায় 30 কেজি। সারা শরীর চকচকে পালকে ঢাকা থাকে, যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরু চর্বির স্তর থাকে। এবার বলছে দক্ষিণ মেরু অভিযান। দক্ষিণ মেরু অভিযানকে কী বলছে না, দিনটা ছিল কত? 19 অক্টোবর 1911 সাল। নরওয়ের অভিযাত্রীকে রোয়াল্ড আমুন্ডসেন ও তার সঙ্গীরা বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করলেন। লক্ষ্য কি? লক্ষ্য ছিল আন্টার্কটিকা মহাদেশের কেন্দ্রবিন্দু কুমেরুবিন্দুতে 90 ডিগ্রি দক্ষিণে পৌঁছানো। ভয়ঙ্কর প্রতিকূল আবহাওয়া, তুষারঝড়, বরফের স্তরে বড় বড় ফাটল সব কিছুকে উপেক্ষা করে 14 ডিসেম্বর 1911 তারাই প্রথম পৌঁছালেন কোথায়? পৃথিবীর দক্ষিণ মেরুতে। শুরু করেছিল 19 অক্টোবর 1911, পৌঁছেছে দেখো 14 ডিসেম্বর 1911। বলে জানতে হবে, কি জানতে হবে? তাহলে কে সুমেরুবিন্দুতে প্রথম পৌঁছেছিলেন? তাহলে সুমেরুবিন্দুতে প্রথম পৌঁছেছিলেন কে না, 1909 খ্রিস্টাব্দে আমেরিকার অভিযাত্রী রবার্ট পেরি এবং তার সঙ্গীরা প্রথম সুমেরুবিন্দুতে পৌঁছেছিলেন। কেমন ছিল সেই অভিযান? কেমন ছিল না, 1908 খ্রিস্টাব্দে 6 জুলাই রবার্ট পেরি উত্তর মেরু জয় করার উদ্দেশ্যে অভিযান শুরু করেন তার 24 জন অভিযাত্রী মিলে। 1909 খ্রিস্টাব্দে মার্চ মাসে এলসমিয়ার দ্বীপে বেস ক্যাম্প তৈরি করেন। আর শেষ পর্যন্ত অভিযানের জন্য শেষ পর্যায়ে পেরি তার সঙ্গী হাডসন ও স্থানীয় 4 জন ইনুইটকে সঙ্গী করে কঠিন বরফের উপর দিয়ে উত্তর মেরুর দিকে যাত্রা করেন। আর 1909 খ্রিস্টাব্দে 6 এপ্রিল উত্তর মেরুর দিকে 5 কিমি দূরত্বে তারা ক্যাম্প তৈরি করে। আর পেরি ও স্থানটিকে উত্তর মেরু মনে করেন। পেরির ওই স্থানে 30 ঘন্টা ছিলেন, তারপর বেস ক্যাম্পের দিকে যাত্রা করেন। 1908 খ্রিস্টাব্দে 23 এপ্রিল তারা বেস ক্যাম্পে ফিরেও আসেন। এটি ছিল কি হচ্ছে সুমেরুবিন্দুতে অভিযান। এটা কে করেছিল? এটা করেছিল রবার্ট পেরি এবং তার সঙ্গীরা। তারপরে প্রশ্ন হচ্ছে দেখো, দক্ষিণ মেরুতে যেমন বরফে ঢাকা একটা মহাদেশ আছে, সুমেরুতেও কি আছে? দক্ষিণ মেরুর মতো আর কি সুমেরুতে মহাদেশের ভূখণ্ড নেই, আছে শুধু সুমেরু মহাসাগর। প্রচণ্ড শীতলতার জন্য এই মহাসাগরের জল জমে বরফে কয়েক মিটার 3 থেকে 4 মিটার পুরু স্তর গড়ে উঠেছে। এই বরফের ওপরে বসবাসকারী অন্যতম প্রাণী হলো কি মেরু ভাল্লুক। তবে সমুদ্রের সিল, তিমি প্রভৃতি প্রাণী ও মৎস্য দেখা যায়। দেখো তোমাদের বইয়ের পাশে দেখো রোয়াল্ড আমুন্ডসেনের ছবি দেওয়া রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই।